নমস্কার। আজ আমরা ভারতের অর্থনীতির একটা দারুণ সম্ভাবনাময় দিক নিয়ে কথা বলবো, আর সেটা হলো কোয়ান্ট ম্যানুফ্যাকচারিং ফান্ড। চলুন এর ভেতরের গল্পটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। শুরুতেই নীতি আয়োগের এই কথাটা একটু ভাবুন। এখান থেকে কিন্তু পুরো আলোচনার সুরটা বাধা হয়ে যায়। পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতের অর্থনৈতিক স্বপ্ন পূরণের জন্য ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের ভূমিকা কতটা জরুরি। তো আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কেন ম্যানুফ্যাকচারিং নিয়ে এত কথা হচ্ছে আর কেন এখনই সঠিক সময়। তারপর আমরা ভারতের ম্যানুফ্যাকচারিং খাতের উত্থানের কারণগুলো খতিয়ে দেখব, এই ফান্ডটার কৌশল বুঝব, আর সবশেষে ভারতের সুপার পাওয়ার হওয়ার পথে এর ভূমিকা নিয়ে আলোচনা করব। বেশ, চলুন তাহলে একেবারে মূল প্রশ্নে চলে যাই। এতগুলো সেক্টর থাকতে হঠাৎ ম্যানুফ্যাকচারিং নিয়ে এত মাতামাতি কেন, আর এই সময়টা কেন এতখানি গুরুত্বপূর্ণ? দেখুন, বিনিয়োগের দুনিয়ায় একটা কথা খুব সত্যি, শুধু কি কিনছেন তাই নয়, কখন কিনছেন সেটাও কিন্তু আসল খেলা। সঠিক সময়ে সঠিক জায়গায় থাকাটা ভীষণ জরুরি। এই ফান্ডটার কৌশল কিন্তু বেশ অন্যরকম। ওরা শুধু চলতি হাওয়ায় গা ভাসিয়ে দেয় না, ওদের লক্ষ্য হলো বাজারের সেই বিশেষ মুহূর্তগুলো খুঁজে বের করা, যাকে বলে ইনফ্লেকশন পয়েন্ট। মানে যখন একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে, ঠিক সেই মোক্ষম সময়ে পজিশন নেওয়া। আর ওদের নিজস্ব অ্যানালিসিস ফ্রেমওয়ার্ক মানে ভিএলআরটি, সেটা কিন্তু বলছে আমরা হয়তো সেরকমই একটা সময়ের মুখে দাঁড়িয়ে আছি, ঠিক যেমনটা আমরা 2020 সালের মার্চ এপ্রিলে দেখেছিলাম। হয়তো এটা একটা নতুন লম্বা দৌড়ে শুরু হতে পারে। এতক্ষণ তো থিওরির কথা হলো, এবার চলুন আসল সংখ্যাগুলো কি বলছে সেদিকে তাকানো যাক। কারণ ভারতের ম্যানুফ্যাকচারিং খাতের উত্থানের গল্পটা সংখ্যা দিয়েই সবচেয়ে ভালো বোঝা যায়। প্রথমেই এই সংখ্যাটা দেখুন, $418 বিলিয়ন। ভাবা যায়? এটা হলো 2022 অর্থবর্ষে ভারতের ম্যানুফ্যাকচারিং খাতের মোট রপ্তানির পরিমাণ। এটা থেকেই দেশের অর্থনৈতিক শক্তি কতটা বাড়ছে তার একটা আঁচ পাওয়া যায়। কিন্তু শুধু মোট পরিমাণটাই বড় কথা নয়, আসল চমকটা হলো এর বৃদ্ধির হারে। আগের বছরের থেকে সোজা 40% বেশি। এই গতিটা কিন্তু অবিশ্বাস্য। ভারতের হাতে একটা বিরাট বড় তাস আছে, আর সেটা হলো তার তরুণ কর্মশক্তি। চীনের গড় বয়স যেখানে 38 বছর, সেখানে ভারতের মাত্র 28। এর মানে হলো আমাদের কাছে একটা তরুণ, উদ্যমী আর অনেক বড় কর্মশক্তি আছে। আর বিশ্বজুড়ে যে একটা বড় পরিবর্তন আসছে, মানে চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, যেখানে বড় বড় কোম্পানিগুলো শুধু চীনের ওপর নির্ভর না করে অন্য দেশেও কারখানা করতে চাইছে, সেখানে ভারত কিন্তু দারুণভাবে নিজেকে একটা বিকল্প হিসাবে তুলে ধরছে। অবশ্যই এই বৃদ্ধিটা এমনি এমনি হচ্ছে না, এর পেছনে সরকারেরও বড় ভূমিকা আছে। মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে সেমিকন্ডাক্টর আর ফার্মার জন্য পিএলআই স্কিম, এইসব উদ্যোগ বিনিয়োগ টানতে আর উৎপাদন বাড়াতে সাহায্য করছে। বেশ, দেশের ম্যানুফ্যাকচারিং খাতের ছবিটা তো বোঝা গেল। এবার দেখা যাক এই কোয়ান্ট ফান্ড ঠিক কিভাবে এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে। ওদের স্ট্র্যাটেজিটা কি? আগেই যে ভিএলআরটি ফ্রেমওয়ার্কের কথা বলছিলাম, এটাই হলো ওদের মূল চালিকা শক্তি। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য ওরা মূলত 4টে জিনিস খুব খুঁটিয়ে দেখে: ভ্যালুয়েশন, লিকুইডিটি, রিস্ক অ্যাপেটাইট, আর সবশেষে অবশ্যই টাইমিং। ওদের কাজের ধরনটাও খুব গোছানো। প্রথমে ওরা গোটা বিশ্বের অর্থনীতি দেখে, তারপর বাজারে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর টাকার যোগান বিচার করে। এই সব কিছুর উপর ভিত্তি করে স্টক শর্ট লিস্ট করে, আর সবশেষে সঠিক সময়টা বেছে নেয়। মানে বড় ছবি থেকে শুরু করে একেবারে নির্দিষ্ট স্টকে এসে ফোকাস করে। এখানে দেখুন ফান্ডটা আসলে টাকাটা কোথায় রেখেছে। রিলায়েন্স, অরবিন্দ ফার্মা, গ্র্যাসিমের মতো বড় বড় নাম তো আছেই, সাথে কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস, পেট্রোলিয়ামের মতো সেক্টরগুলোতেও জোর দেওয়া হয়েছে। চলুন এবার একটু বড় প্রেক্ষাপটে ভাবা যাক। এই ম্যানুফ্যাকচারিং খাতের উত্থান ভারতের জন্য ভবিষ্যতে কি নিয়ে আসতে পারে? এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি? লক্ষ্যটা কিন্তু খুবই স্পষ্ট এবং বেশ বড়। এখন আমাদের জিডিপিতে ম্যানুফ্যাকচারিংয়ের ভাগ প্রায় 17%। সেটাকে 2025 সালের মধ্যে 25%-এ নিয়ে যাওয়ার একটা জোরদার পরিকল্পনা রয়েছে সরকারের। আর এটা কিন্তু কোনো 2-1 বছরের গল্প নয়। 2014 সালের মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে 2030 সালের $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্য, আর সবশেষে 2047-এ উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন, তার পুরোটাই একটা লম্বা পথের সুচিন্তিত পরিকল্পনা। বেশ, তাহলে এত আলোচনার পর মূল কি কি বিষয় আমাদের মাথায় রাখা দরকার? কোন জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? সংক্ষেপে বলতে গেলে ভারতের উৎপাদন খাতের পেছনে বেশ কয়েকটা শক্তিশালী কারণ কাজ করছে। যেমন ভারত এখন বিশ্ববাজারে অনেক বেশি প্রতিযোগিতামূলক, আমদানি কমানো আর রপ্তানি বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।
সাথে ব্যবসা করার নিয়মকানুন সহজ হওয়া, করের সুবিধা আর সস্তা শ্রম তো আছেই। তবে সব শেষে একটা জরুরি কথা মনে রাখা দরকার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। স্কিম সম্পর্কিত সমস্ত নথি সাবধানে পড়ুন। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, সারা বিশ্ব যখন নতুন করে অর্থনৈতিক শক্তির উৎস খুঁজছে, তখন ভারতের এই ম্যানুফ্যাকচারিং বুম কি সেই পরবর্তী গ্লোবাল গ্রোথ সাইকেলের ইঞ্জিন হয়ে উঠতে পারে?